আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করতে পারবো, শ্রেণীতে ভাগ করতে পারবো। তো এখন আমাদের সময় হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন প্রাণীগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। আচ্ছা, তো সর্বপ্রথম এই কাজটা করেন কে? বিজ্ঞানী হ্যাকেল। কত সালে? 1873 সালে বিজ্ঞানী হ্যাকেল সর্বপ্রথম প্রাণীজগৎকে প্রোটোজোয়া আর মেটাজোয়া এই দুটা ভাগে বিভক্ত করেন। আচ্ছা, সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করেন কে? সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করে কিন্তু এরিস্টটল, ঠিক আছে? তো শ্রেণীবিন্যাসের জনক কিন্তু এরিস্টটল। তারপর 1873 সালে কি করেন বিজ্ঞানী হ্যাকেল? কিভাবে করেন? প্রোটোজোয়া আর মেটাজোয়া, 1873 সালে। এরপর প্রায় 100 বছর পর 1969 সালে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কি করেন? আমাদের যে প্রাণী আছে এই প্রাণীকে 5টা রাজ্যে বিভক্ত করেন। 5টা রাজ্যে বিভক্ত করেন। এই যে আর.এইচ. হুইটেকার 1969 সালে করলেন। এরপর মার্গুলিস মার্গুলিস আর শোয়ার্টজ পরবর্তীতে কি করেন? বিস্তারিতভাবে এটা উপস্থাপন করেন। মার্গুলিস তার মানে সর্বপ্রথম করেন কে? বিজ্ঞানী এরিস্টটল। তারপর করেন কে? বিজ্ঞানী হ্যাকেল 1873 সালে প্রোটোজোয়া আর মেটাজোয়া। তারপর কে করেন? তারপর 1969 সালে আর.এইচ. হুইটেকার, এবং ওই হুইটেকারের শ্রেণীবিন্যাসকেই বিজ্ঞানী মার্গুলিস আর শোয়ার্টজ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তো তারা কি ভাবে ভাগ করছিলেন? তারা করছিলেন হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে এনিমিলিয়া। প্লান্টি বানানটা বলেছে। মনেরা, প্রোটিস্টা এদের মধ্যে শুধুমাত্র মনেরা হচ্ছে আদিকোষী, ঠিক আছে? শুধু মনেরা আদিকোষী, আর বাকিরা কিন্তু প্রকৃতকোষী। তো এখান থেকে কিছু কিছু ইয়াগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো প্রথমে দেখতে হবে আমাদের এই যে মনেরা, এই মনেরা কেমন? এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস কি? এদের দেহ এরকম ফিলামেন্টের মতো। যে এদের দেহ এরকম এককোষী ফিলামেন্টাস। ওই মাইসেলিয়ার কি? এদের এই যে এরকম মাইসেলিয়া আছে, ঠিক আছে? এদের এরকম মাইসেলিয়া আছে। আচ্ছা, তাহলে মনেরা কাদের? মনেদের বৈশিষ্ট্য কি কি? এককোষী ফিলামেন্টাস আর মাইসেলিয়া। আর এদের যেহেতু আদিকোষী, তার মানে কি? এদের নিউক্লিয়ার বস্তু মানে ডিএনএ যদিও থাকে, বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়াস নাই। উদাহরণ ইম্পর্টেন্ট, ইকোলাই। আমাদের যে ইকোলাই আছে সেটা কিন্তু মনের রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর আসো আমাদের প্রোটিস্টা। প্রোটিস্টা কেমন? এরাও এককোষী, একক, কলোনিয়াল বা বহুকোষী হতে পারে। এরা এককোষী, একক মানে এককোষী এককভাবে বসবাস করে, এককোষী কিন্তু কলোনি হিসেবে বসবাস করে, বা বহুকোষী। 3 ধরনের কিন্তু হতে পারে। আর যেহেতু এরা প্রকৃতকোষী, সেহেতু এদের কিন্তু নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস যুক্ত নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। প্রোটিস্টা রাজ্যের উদাহরণ কি? এমিবা, স্পাইরোগাইরা। ইম্পর্টেন্ট, পুরো নাম দেখবে। আচ্ছা, তারপর আসেন আমাদের ফানজাই। ফানজাই হচ্ছে ছত্রাকগুলো আর কি। তো ছত্রাকরা সাধারণত কেমন হয়? মৃতজীবী বা পরজীবী হয়, আর অধিকাংশই কি হয়? বহুকোষী ও স্থলজ হয়। উদাহরণ কি? এগারিকাস। আচ্ছা, তারপরে আসেন আমাদের প্লান্টি। প্লান্টি মানে কি? আমাদের উদ্ভিদ যারা, তারা এরা হচ্ছে বহুকোষী ও সবুজ উদ্ভিদ হয়। এদের কোষপ্রাচীর কি নির্মিত হয়? এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়। আরো কি থাকে? এদের প্লাস্টিক থাকে আর বড় কোষগহ্বর থাকে। যেমন এটা সব প্রাণীরাই কি প্লান্টির অন্তর্ভুক্ত। আর সকল উদ্ভিদটাই প্লান্টির অন্তর্ভুক্ত। আর আমরা যে এখানে যত প্রাণী দেখবো সবগুলো হচ্ছে আমাদের এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এইটা একটু দেখবেন, মাঝে মাঝে আসে যে 2 নাম্বার সিকিউ 2 তে আসতে পারে যে হুইটেকার যে 5টা রাজ্য দিয়েছিলেন, এই 5টা রাজ্য সম্পর্কে লিখো। আচ্ছা, তো আমরা আমাদের শ্রেণীবিন্যাস 5টা রাজ্য করে ফেললাম। এই যে আমরা এই যে জুলজিতে কিন্তু এই শুধুমাত্র এনিমিলিয়া সম্পর্কে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের শ্রেণীবিন্যাসের নীতি। তো আমরা কোন কোন নীতি অনুসরণ করে শ্রেণীবিন্যাসটা করবো? আচ্ছা, প্রথমে আমাদের আসে হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, ট্যাক্সোনমিক ক্যারেক্টার বা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। এখন দেখো, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য হচ্ছে এমন বৈশিষ্ট্য যেটা আসলে শ্রেণীবদ্ধ করা যায়, ঠিক আছে? যার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা যায়। যেমন দেখো, যদি বলো স্কিন কালার, তো স্কিন কালারের উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে ইয়া করি না, মানে শ্রেণীবদ্ধ করি না, ঠিক আছে? এক শ্রেণী আরেক শ্রেণীতে ফেলি না। যেমন একটা প্রাণীর রং কালো, আরেকটা প্রাণীর রং সাদা, তাহলে কি আমরা শ্রেণীবদ্ধ করবো না? কিন্তু এরকম হয় যে একজনের উপাঙ্গ আছে, আরেকজনের আরেক উপাঙ্গ নাই। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা শ্রেণীবদ্ধ করতে পারি। বা একজন ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, আরেকজন ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। এগুলোও কিন্তু শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। তার মানে এমন বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবদ্ধ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের শনাক্তকরণ। শনাক্তকরণ কি? এই যে আমাদের এত এত প্রাণী আছে, সবগুলোকে আমাদের কি করতে হবে? বৈশিষ্ট্য অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা বৈশিষ্ট্য অনুযায়ী আইডেন্টিফাই না করি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না? তাহলে আমরা শ্রেণীভুক্ত করতে পারবো না। তো আমাদের সবগুলো প্রাণীকে, যতগুলো প্রাণী আমরা চিনি বা অপরিচিত, সবগুলোকেই আমাদের আইডেন্টিফাই করতে হবে এর বৈশিষ্ট্য অনুযায়ী। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের করতে হবে হচ্ছে ক্যাটাগরি করণ বা র্যাঙ্কভুক্তকরণ। তো আমরা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য পাইলাম, তারপর প্রাণীগুলোকে
আইডেন্টিফাই করলাম, তারপর আমাদের করতে হবে এই বৈশিষ্ট্য অনুযায়ী এই আইডেন্টিফাইড যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা ক্যাটাগরিভুক্ত করবো। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সন কি? এই তো এই যে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য অনুযায়ী ওই প্রাণীগুলোকে, আইডেন্টিফাইড প্রাণীগুলোকে ক্যাটাগরিভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ট্যাক্সন, ঠিক আছে? আর যে প্রাণীগুলোকে প্রাণীগোষ্ঠীকে করা হয় ক্যাটাগরিভুক্ত করা হয় সেগুলোকে বলা হয় ট্যাক্সন আর কি। আচ্ছা, আর এটার বহুবচনে কি? ট্যাক্সা। তো ট্যাক্সন জিনিসটা কি বুঝছো? ট্যাক্সন হচ্ছে আমরা যে বিভিন্ন প্রাণীগোষ্ঠীকে ক্যাটাগরিভুক্ত করব সেই প্রাণীগোষ্ঠীকে বলা হয় কিন্তু ট্যাক্সন। আচ্ছা, আর এখন দেখবো আমরা জীবজগতে শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপকে একত্রে বলা হয় হায়ারার্কি। একত্রে কি বলা হয়? হায়ারার্কি। তো প্রত্যেক প্রাণীগোষ্ঠীকে তো আলাদা আলাদাভাবে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। আর সব ট্যাক্সনকে বলা হয় একসাথে, একসাথে সব ট্যাক্সনকে বলা হয় হায়ারার্কি। তো এখন আমরা দেখবো এই যে আমাদের ট্যাক্সন গুলো ছিল বা বিভিন্ন প্রাণীগোষ্ঠীতে আমরা ভাগ করতাম, সেটা মেজর ধাপ কয়টা? 7টা। মেজর ধাপ কয়টা? 7টা। কি কি? এগুলা কি হচ্ছে আমাদের মেজর ট্যাক্সা? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, স্পিসিস। ঠিক আছে, আমি মনে রাখতাম কেপিসি অফ জিএস দা, কেপিসি অফ জিএস দি, কেপিসি অফ জিএস। আচ্ছা, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। কিংডম মানে কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এটাও লিখে দিই। কিংডম মানে কি? রাজা, রাজ্য। কিং মানে রাজা, কিং এর নাউন হচ্ছে কিংডম, তার মানে রাজ্য। ফাইলাম মানে হচ্ছে পর্ব, ক্লাস মানে কোন ক্লাসে পড়ো বা কোন শ্রেণীতে পড়ো, অর্ডার মানে বর্গ, ফ্যামিলি মানে গোত্র, জেনাস মানে গণ, আর স্পেসিস মানে প্রজাতি। আচ্ছা, তো এগুলো দেখতে হবে। আর এই 7টা কি বলা হয়? আবশ্যিক ধাপ। আচ্ছা, এখন আসা হচ্ছে প্রজাতি। তো শ্রেণী বিন্যাসের মূল ভিত্তি বা একক কি? প্রজাতি। আচ্ছা, প্রজাতিকে সর্বপ্রথম এর সংজ্ঞা দেন বিজ্ঞানী আর্নস্ট মেয়ার। আর্নস্ট মেয়ার। এই প্রজাতি কাকে বলে এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। কি? প্রাকৃতিক পরিবেশে কোনো জীব গোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জনক্ষম, সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা, তাকে তখন ওই ধরনের জীব গোষ্ঠীকে প্রজাতি বলা হয়। তার মানে দেখো, আমরা তাহলে প্রজাতি কাদের বলবো? প্রজাতি আমরা তাদের কি বলবো? ধরো যে আমরা যার সাথে সন্তান উৎপাদন করতে পারি, ঠিক আছে? তো একটা মানুষ আরেকটা মানুষের সাথে একসাথে এসে সন্তান উৎপাদন করতে পারে, তার মানে কি? মানুষ একটা প্রজাতি। এখন অন্য কোনো কারোর সাথে তো আমরা সন্তান উৎপাদন করতে পারি না। তো এটা আসলে আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে, সেটা বুঝবো হচ্ছে আমরা দুইটা প্রজাতি যদি, সরি দুইটা প্রজাতি না, দুইটা সদস্য যদি নিজেদের মধ্যে সন্তান উৎপাদন করতে পারে, তখন তারা একই প্রজাতি। আচ্ছা, তো প্রজাতির সিকিউরটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে প্রজাতি কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, তারপর গণ, আমরা তো জানি প্রজাতির আগের অংশটি কি বলা হয়? গণ বলা হয়। আচ্ছা, এগুলো সেম, এগুলো একটু রিডিং করবো আর কিছু না। এখান থেকে দুটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের পর্ব বা ফাইলাম। এটা হচ্ছে কি? আমাদের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। আমাদের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কি? পর্ব। আর কিংডম হচ্ছে আমাদের প্রাণী শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। তার মানে আমরা পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলাই কিন্তু আমাদের এই কিংডম, এনিমিলিয়া কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? সবগুলো এনিমিলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। আর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা উদ্ভিদ বিজ্ঞানে পড়বো। আর এনিমিলিয়া কিংডমে যত প্রাণী আছে সবগুলো পড়বো। এই জন্য এটাকে কি বলা হয়? সার্বজনীন স্তর বলা হয়। আর ফাইলামকে কি বলা হয়? ফাইলামকে বলা হয় সর্বোচ্চ স্তর। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের নামকরণে। নামকরণে তো আমরা সাধারণত দুই ভাগে নামকরণ করতে পারি, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, আরেকটা হচ্ছে ত্রিপদ নামকরণ। তো দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1758 সালে, এটা ইম্পর্টেন্ট। তো দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন? সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সালে দ্বিপদ পদ্ধতির নাম প্রবর্তন করেন। তো এই পদ্ধতিতে কেমন? প্রথমে একটা থাকবে হচ্ছে প্রজাতির নাম, তারপর হচ্ছে গণর নাম, এভাবে লাস্টেরটা গণ। যেমন হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স এখানে সেপিয়েন্স হচ্ছে প্রজাতির নাম, আর হোমো হচ্ছে কিসের নাম? গণর নাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। আরেকটা হচ্ছে ত্রিপদ নামকরণ। এটা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী পাখি বিজ্ঞানী শ্লেগেল। পাখি বিজ্ঞানী শ্লেগেল ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন। আচ্ছা, তিনি কি বলেন? তিনি হচ্ছে একটা, মনে করো গণ আর প্রজাতি তো আছে, তার সাথে তিনি একটা যে বিশেষ অঞ্চলে পাওয়া যায় সেটার নামও যোগ করে দেন, অ্যাড করে দেন। যেমন ধরো চড়ুইয়ের বৈজ্ঞানিক নাম কি ছিল? পেসার ডোমেস্টিকাস। পেসার ডোমেস্টিকাস। এখন এটা কিছু কিছু যে চড়ুইটা শুধুমাত্র নীলনদ এলাকায় পাওয়া যায়, তিনি সেটার নাম দেন
প্যাসা ডোমেস্টিকাস, তারপরে নিলোটিকাস নামে একটা লাস্ট অংশ যোগ করে দেন, সেটা হচ্ছে আমাদের এলাকা নির্দেশ করে। তো তিনি দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিন্তু ছিল গণ প্লাস প্রজাতি, আর ত্রিপদ নামকরণের ক্ষেত্রে কিন্তু গণ প্লাস প্রজাতি প্লাস বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ করে এখানে এলাকার নাম ধরতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ত্রিপদ নামকরণ, আর এটা আমাদের দ্বিপদ নামকরণ। এখন হচ্ছে আমাদের এখনো বর্তমানে দ্বিপদ নামকরণ যেটা আছে সেটা কিন্তু বেশি চলে আর কি। তো আচ্ছা, এখান থেকে দুইটা তোমাদের শিখতে হবে। একটা হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার। আরেকটা হলো এটা ICZN, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কমিশন, আর এটা হচ্ছে আমাদের নিয়ম। এই ICZN হচ্ছে আমাদের রুল, আর এই ICZN হচ্ছে আমাদের কমিশন, মানে কমিটি আর কি, ঠিক আছে, সংস্থা। আচ্ছা, এগুলোর মাঝে মাঝে সিকিউতে আসতে পারে ICZN কি, ঠিক আছে, এগুলো আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের নিয়ম, এগুলো কিন্তু আমরা আগে জানি, ঠিক আছে। তো দ্বিপদ নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষা শব্দ নিয়ে হইতে হবে। আচ্ছা, প্রথমে কি থাকে আমাদের গণের নাম, তারপর কি থাকে প্রজাতির নাম। আচ্ছা, তারপর গণের নামে প্রথম ওয়ার্ডটা কি থাকে, বড় হাতের, আর বাকি সব ছোট হাতের। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ কোন অক্ষরে লেখা হয়, ইটালিক্স অক্ষরে লেখা হয়, একটু মানে ডান্সিক লেটারে লিখতে হয়, যেমন এরকম এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ লিখতে হলে যদি আমরা ইয়াতে লিখি, ছাপাই, তাহলে কিন্তু ইটালিক অক্ষরে লিখতে হবে, আর যদি আমরা নিজে খাতায় লিখি তখন কিন্তু আলাদা আলাদা দাগ দিতে হবে, আর আলাদা আলাদা কিন্তু দাগ একসাথে না। আচ্ছা, এগুলো আর যে বিজ্ঞানী আবিষ্কার করছেন এবং কত সালে আবিষ্কার করছেন সেটাও কিন্তু আমাদের লিখে দিতে হবে পাশে, যদিও আমরা লিখি না। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো কোন প্রজাতির গণ ও কোন মানে প্রাণীর প্রজাতি ও গণের নাম কি হতে পারে, সেম হতে পারে, ঠিক আছে, যেমন কাতলা কাতলা, নাজা নাজা। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলাবো, এটাকে বলবো হচ্ছে টোটোনিম, টোটোনিম। তার মানে যদি গণ প্রজাতির নাম সেম হয় তখন আমরা সেটাকে বলবো টোটোনিম। আচ্ছা, আচ্ছা, নামকরণের সময় যে প্রাণীকে নমুনা হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় টাইপ স্পেসিমেন, সেটাকে বলা হয় টাইপ স্পেসিমেন। তার মানে ধরো তুমি সাপ, একটা সাপ তো তুমি ইয়াতে রাখলা, ওই গবেষণাগারে রেখে দিলা, তো সে যেটাকে তুমি রেখে দিবা ওই প্রজাতির কি বলবো পূর্বপুরুষ হিসেবে, বা ওই প্রজাতিকে যে রিপ্রেজেন্ট করবে সেটাকে বলা হয় টাইপ স্পেসিমেন, টাইপ স্পেসিমেন। আচ্ছা, বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজন এটা রিং করবা, এটা আমার কিছু নেই। অগ্রাধিকার আইন কি, অগ্রাধিকার আইন হচ্ছে ধরো এক এলাকায় মনে করো একটা প্রজাতির একটা প্রাণীর নাম এক নামে পরিচিত, আরেক এলাকায় আরেকটা প্রাণীর নাম, সরি, সেম প্রাণীর নাম একই নামে পরিচিত, ঠিক আছে। তো আসলে তখন তাহলে কোনটা তুমি বৈধতা দিবা, যেটা যে নামটা আগে থেকে প্রচলিত সেটাতে তুমি বৈধতা দিবা, এটা হচ্ছে অগ্রাধিকার আইন। তো কোনো ট্যাক্সনের নাম যদি একাধিক নামে প্রচলিত হয় তাহলে যে সবচেয়ে আগে আসবে, আগে নাম দেওয়া হবে, সেটাই হচ্ছে বৈধতা পাবে, সেটা কি বলা হয় ল অফ প্রায়োরিটি। তারপর এখানে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে মনে করো একটা প্রাণী ধরো হচ্ছে কুকুর, ডগ, ঠিক আছে, ডগের দুইটা নাম আছে, ঠিক আছে, একটা ধরো হচ্ছে এ, আরেকটা ধরো হচ্ছে বি, তো একই কুকুরের দুইটা নাম, তখন এটাকে আমরা বলবো সিনোনিম, ঠিক আছে। আচ্ছা, আর এখন ধরো হচ্ছে এখানে একটা প্রাণী ধরো ডগ, এনে ধরো একটা ক্যাট, ঠিক আছে, এই দুইটা প্রজাতির একই নামে পরিচিত, ঠিক আছে, এই দুইটা প্রজাতি একই নামে পরিচিত, তখন সেটাকে আমরা বলবো হোমোনিম। তার মানে দেখো এখানে আমরা কিন্তু দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে একটা প্রাণী যখন দুইটা নামে পরিচিত হয় তখন নাম দুইটাকে পরস্পরের বলা হয় সিনোনিম, আর যখন দুইটা প্রাণী একটা নামে পরিচিত হয় তখন ওই দুই প্রাণীকে বলা হয় হোমোনিম। আচ্ছা, তো এই হোমোনিমের ক্ষেত্রে যারটা হচ্ছে মনে করো আগে দেওয়া হয় সে হচ্ছে সিনিয়র, আর যার নাম পরে আসে সে হচ্ছে জুনিয়র। ওকে, তো আমরা হোমোনিম আর সিনোনিম এটা বুঝে পেলাম। তো এটা দুইবার এসে বসে, এখন আমাদের সংরক্ষণ করতে হবে, এটা পড়ে নিবা কিভাবে সংরক্ষণ করে কি করে। এখন আসলে হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা কিন্তু তোমাদের আসে, ঠিক আছে, এগুলো সিকিউতে আসতে পারে, তো এগুলো রিডিং করে নিবা, বোঝানোর কিছু নেই। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা যে ট্যাক্সন গুলো পড়ছিলাম তার মধ্যে কি ফার্স্টে কিংডম, কিংডমে কি পরে কি ছিল ফাইলাম, ঠিক আছে। তো আমাদের কতগুলো পর্ব আছে, তো আমাদের মোট 33টা পর্ব আছে, আমাদের প্রাণী জগতে মোট 33টা পর্ব পর্ব আছে, তার মধ্যে মেজর হচ্ছে 9টা, ঠিক আছে, মেজর কয়টা 9টা, আর বাকিগুলো কি মাইনর, ঠিক আছে। আচ্ছা, আর এই যে পর্বগুলা সেটা কোন বই দেওয়া হয়, ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি, এই বই দেওয়া হয় কে দেন, বিজ্ঞানী হিকম্যান, কত সালে, 2017 সালে। তার মানে কি কি দেখলাম আমরা, আমাদের মেজর পর্ব কয়টা 9টা, মোট পর্ব কয়টা 33টা, কোন বই দেওয়া হয়, ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি, কে দেন, হিকম্যান, কত সালে দেন, 2017 সালে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের
মেজর পর্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মাত্র কর্ডাটা, আর বাকি আটটাই কি নন কর্ডাটা। আমরা নটোকর্ড পড়ছিলাম না শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে, তো যার মধ্যে নটোকর্ড ছিল সে হবে শুধুমাত্র কর্ডাটা, আর যার মধ্যে নটোকর্ড ছিল না তাদের সবাইকে কি বলা হয়, নন কর্ডাট বলা হয়, নন কর্ডেট। আচ্ছা, তো এগুলো আমরা দেখছিলাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। এখান থেকে দেখবা সবচেয়ে বড় বেশি প্রাণী কিন্তু আছে আর্থ্রোপোডায়, ঠিক আছে, তারপর আছে আমাদের মলাস্কায়। এটা আছে দেখো 1,00,000, আর এটা আছে হচ্ছে 84,000। এখন আসো হচ্ছে নন কর্ডা আমরা ফার্স্টে শিখবো হচ্ছে নন কর্ডাটা প্রাণীর শ্রেণীবিন্যাস। তো নন কর্ডাটা কি কি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এগুলো সবগুলোই কি নন কর্ডাটা। আচ্ছা, তো এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, মানে সর্বজনীন বৈশিষ্ট্য। তাদের কি সবার প্রথমে এদের অবশ্যই কি থাকবে না, নোটোকর্ড থাকবে না, নোটোকর্ড থাকবে না, এটা জানি, যেহেতু এটা দিয়েই তো আমাদের ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এদের কি থাকবে না, কোনো ফুলকা রন্ধ্র থাকবে না, এদের ফুলকা থাকবে না, ঠিক আছে। আমাদের মানুষের ক্ষেত্রে তো ফুসফুস, আর অন্যান্য কর্ডের ক্ষেত্রে ফুসফুস বা ফুলকা যে কোনো একটা থাকে, কিন্তু এদের কিন্তু কিউ থাকবে না, ফুলকা রন্ধ্র থাকবে না, নোটোকর্ড থাকবে না। আচ্ছা, তারপর এদের কিন্তু লেজ থাকবে না, লেজ থাকবে না। কর্ডের কি থাকবে, লেজ থাকবে। যেমন তোমরা বলতে পারো তাহলে মানুষের লেজ কই, আমাদের দেহে কিন্তু মানে রেমনেন্ট, লেজের রেমনেন্ট থাকে বা কককিক্স থাকে, ঠিক আছে, কককিক্স থাকে, সেটা কিন্তু আমাদের বলা হয় সেটা আমাদের লেজ, ঠিক আছে। আর অনেক অনেক অ্যানোমালিতে দেখবা যে কোনো কোনো মানে মানুষের লেজ আছে কিন্তু, ঠিক আছে, অনেক বাচ্চা দেখবা লেজ সহ জন্ম নেয়। তো কর্ডাটা প্রাণীদের লেজ থাকে, নন কর্ডেটদের কি থাকে না, লেজ থাকে না। ওকে, তারপর আসো দেখো স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় উনিরের আর রক্ত সংবহন তন্ত্রের হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠ দিশে। দেখো আমাদের বুকে কি থাকে, আমাদের বুকের দিকে থাকে হচ্ছে আমাদের হার্ট, আর আমাদের পিছে আমাদের কই থাকে, স্পাইনাল কর্ড কই থাকে, পিছে। কিন্তু নন কর্ডের কাছে সেটা থাকবে উল্টা, ঠিক আছে, সেটা থাকবে উল্টা। যেমন তাদের পিছনের দিকে থাকবে হচ্ছে হৃদযন্ত্র বা হার্ট, আর সামনের দিকে থাকবে হচ্ছে স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু। আচ্ছা, এদের কি থাকবে না, কোনো এদের হিমোগ্লোবিন কই থাকবে, সাধারণত থাকবে না, আর যদিও থাকে তখন থাকবে সেটা হচ্ছে রক্তরসে। আমাদের কই, আরবিসিতে। কর্ডেটদের কই, কর্ডেটদের কিন্তু হিমোগ্লোবিন আরবিসিতে, আর এদের সাধারণত থাকে না, আর যদি থাকে তাহলে থাকবে হচ্ছে রক্তরসে বা প্লাজমায়, ঠিক আছে। এদের হেপাটিক পোর্টাল তন্ত্র নাই, হেপাটিক পোর্টাল তন্ত্র নাই। তো হেপাটিক পোর্টাল তন্ত্র কি, দেখো আমাদের যে পৌষ্টিক নালী সবকিছু সাধারণত আসলে আমাদের কিভাবে যায়, আমাদের রক্ত কিভাবে সংবহন হয়। ফার্স্টে এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে কোষ, ঠিক আছে। তো হার্ট থেকে কোষে যায়, কোষ থেকে হার্টে যায়, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণভাবে, কিন্তু আমাদের পৌষ্টিক নালীর ক্ষেত্রে কিভাবে হয়, অপৌষ্টিক নালীর ক্ষেত্রে কিভাবে হয়, ধরো এটা আমাদের হার্ট, এটা হার্ট, এটা আমাদের ধরো পৌষ্টিক নালীর কোষ, এটা হচ্ছে আমাদের হেপাটোসাইট, এগুলা লিভার, লিভার, এটা হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে। তো ফার্স্টে এই যে আমাদের হার্ট থেকে সেলে যায় রক্ত, তারপর সেখান থেকে কিন্তু আমাদের লিভারে আসে, এবং লিভার থেকে আসে আমাদের হার্টে। তার মানে দেখো এখানে একটা পোর্টাল সিস্টেম তৈরি হলো না, ও তো সরাসরি যাওয়ার কথা হার্টে, কিন্তু ও ভায়া লিভার হয়ে যায়। তো এটা একটা পোর্টাল সিস্টেম তৈরি হলো। এই পোর্টাল সিস্টেমটা শুধুমাত্র কর্ডেটদের মধ্যে থাকে সাধারণত, ঠিক আছে, কিন্তু নন কর্ডেটদের তাহলে কি থাকবে না, কোনো হেপাটিক পোর্টাল সিস্টেম থাকবে না। আর এদের যে চোখ, এই চোখ কই থেকে উদ্ভূত হবে, ত্বক থেকে উদ্ভূত হবে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ইয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে নন কর্ডেটদের বৈশিষ্ট্যগুলো কি কি। আর এটা দেখো একটা বেসিক জিনিস দেওয়া আছে, আমরা পড়ছিলাম কি, নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে পরিফেরা আর নিডারিয়া। তার মানে কি, এদের কিন্তু কোনো ইয়াই নেই, মানে এদের কিন্তু সিলোমই নেই। কারণ আমরা দেখছিলাম পরিফেরার দেহে কিন্তু কোনো টিস্যুই তৈরি হয় না, যেহেতু টিস্যু তৈরি হয় না তাহলে তো সিলোম তৈরি হওয়ার কোনো মানেই নেই। আর নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, নিডারিয়ারা কেমন, দ্বিস্তরী। আর আমাদের সিলোম হওয়ার জন্য যে পেরিটোনিয়াম আছে সেটা কই থেকে আসতে হইতো, মেসোডাম থেকে, যেহেতু নিডারিয়ার ক্ষেত্রে মেসোডাম নাই, তার মানে এখানে সিলোম তৈরি হয় না। তার মানে পরিফেরা নিডারিয়া কি নিম্ন শ্রেণীর প্রাণী। আচ্ছা, তারপর হচ্ছে সিলোমবিহীন প্রাণী প্লাটিহেলমিনথেস, কারণ কি এটার মধ্যে কি থাকে, প্যারেনকাইমা সেল এসে পড়ে কিন্তু, প্যারেনকাইমা সেল। তারপর হচ্ছে আমাদের নেমাটোডা, সেটা হচ্ছে কি আমাদের অপকৃত সিলোমযুক্ত, কারণ কি এখানে পেরিটোনিয়াম নাই। আর এগুলা কি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বেসিক জিনিস শেষ। তারপরের ক্লাস থেকে কিন্তু আমরা আলাদা আলাদা শ্রেণীতে ঢুকে পড়বো।